একটা মুহূর্ত পাল্টে দিতে পারে সবকিছু। একটা ক্রস থেকে এক গোলকিপারের হেডার, একটা শেষ বাঁশির আগে স্যান মামেসে একটা শেষ গোল। আর্কটিক সার্কেল থেকে মাদ্রিদের মাঠে একটা অবিশ্বাস্য রাত, কিংবা হলুদ দেওয়াল গুড়িয়ে দেওয়ার মতো বীরত্বের ঘটনা। এসব রাতে গল্প লেখা হয়, এসব রাতে গল্প গেলা হয়, আর এসব রাতের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলো হয় ব্লকবাস্টার। চ্যাম্পিয়ন্স লিগ নকআউট স্টেজ ইজ ব্যাক এন্ড উই ক্যানট ওয়েট ফর দ্য ড্রামা টু আনফোল্ড। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশনের 8টা ম্যাচ মঙ্গল এবং বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশনের প্রিভিউ এন্ড প্রেডিকশন নিয়ে দ্য চ্যাম্পিয়ন্স লিগ শোডাউন। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর এই কোয়ালিফিকেশন রাউন্ডের পর দুই লেগ মিলে নকআউট স্টেজের ব্যাটলের পর 16টা দল থেকে 8টা দল চলে যাবে, যে আরো 8টা দল টপ 8 হিসেবে কোয়ালিফাই করেছে তাদের সঙ্গে লাস্ট রাউন্ড অফ 16 এ। এই টেবিলের হিসাব কিতাবটা একদম শেষের দিকে। তার আগে সবচেয়ে বড় ব্লকবাস্টার অফ দ্য উইক, দ্য ব্লকবাস্টার সিকুয়াল অ্যাট দে লা লুজ। এই ম্যাচের রেশটা বোধহয় এখনো আপনার কাটেনি। মাত্রই 3 সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগের যে ড্রামাটা, যে নাটক আপনি দেখেছেন নিজ চোখে সেই রাতের বেলায়, সেটা এখনো আপনার মনে একদম তাজা ফ্রেশ হয়ে আছে। যেই নাটকের একদম সেন্টারে ছিলেন আনাতোলি ত্রুবিন এবং জোজে মরিনিও। জোজে মরিনিওকে অনেকে বলতে চান যে তিনি বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন। জোজে মরিনিও আপনাকে মনে করিয়ে দেন যে তিনি স্টিল বক্স অফিস, এবং সেই কারণেই ভক্তরা কিংবা ফুটবলে যারা এতদিন ধরে জোজে মরিনিওর এভলিউশন দেখেছেন, তাকে পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেখেছেন, তাকে রিয়াল মাদ্রিদের হেলমে দেখেছেন, ইন্টারন্যাশনাল একটা ট্রেবল জিততে দেখেছেন, রোমাকে নিয়ে কনফারেন্স লিগ জিততে দেখেছেন, তাদের কাছে জোজে মরিনিও এখনো ম্যাটার করেন বিকজ অফ হিজ ক্যারেক্টার। কিন্তু এই জোজে মরিনিওর আসলে বেনফিকাতে থাকার কথা ছিল না। ফেনেরবাখসেতে হয়ে তিনি বেনফিকার কাছেই সেই কোয়ালিফিকেশন ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা খোয়ালেন। প্রথম ম্যাচে বেনফিকা কারাবাগের কাছে হেরে গেল 3-2 গোলে। সেখান থেকে জোজে মরিনিও আসলেন রুই কস্তার অ্যাপয়েন্টমেন্টে। জোজে মরিনিও ওয়াজ আ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ফর বেনফিকা, এবং সেটার পরও বেনফিকার অবস্থা এই নাটক তৈরি করার পর, এই ড্রামা উপহার দেওয়ার পরও কিন্তু ভালো নয়। আপনাকে একটা উদাহরণ দেই, টানা দুটো লিগ কাপের ম্যাচ হেরে যাওয়ার পর বেনফিকার আলট্রাস গ্রুপ, নো নেম বয়েজ, তারা বেনফিকার মাঠে এসে প্রতিবাদ জানিয়েছে যে বেনফিকার এমন পরিস্থিতি তাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। জোজে মরিনিও পর্যন্ত সেই ম্যাচটা হারার পর তার প্লেয়ারদেরকে ড্রেসিং রুমে পুরোটা রাত রেখে দিয়েছিলেন শুধু রিকনসাইল করার জন্য যে তারা কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। অথচ এই জোজে মরিনিওর বেনফিকাই এখনো পর্যন্ত লিগে আনবিটেন, একটা ম্যাচও তারা হারেনি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একটু আবার অন্যরকম। যেই ম্যাচগুলো আসলে ড্র করার কথা নয় বা ড্র করার কোনো প্রয়োজনই নেই, সেই ম্যাচগুলো আসলে জোজে মরিনিওর বেনফিকা তারা ড্র করেছে, এবং সম্ভবত পরবর্তী বছরের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন স্টেজে তারা উঠতে পারে কিনা, তাদের সেখানে কোয়ালিফাই করার জন্য অবশ্যই প্রথম দুইটা স্পটে থাকা লাগবে, যেখানে পোর্তো এবং স্পোর্টিং বসে আছে, সেটাই এখনো নিশ্চিত নয়। মরিনিওর কন্ট্রাক্ট 2027 সাল পর্যন্ত বেনফিকা, কিন্তু তিনি 2027 সাল পর্যন্ত থাকবেন কিনা সেটাও একটা প্রশ্নের জন্ম দিয়েছে। তার কারণ দুটো। কারণ নাম্বার 1, কারণ রবের্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল 2026 সালে বিশ্বকাপ খেলবে। সেই 2026 সালের বিশ্বকাপে পর্তুগালের ভাগ্যে যদি কিছু না পড়ে, তবে একটা ভ্যাকেন্সি খালি হতে পারে, এবং সেই ভ্যাকেন্সি খালি হলে জোজে মরিনিও নিশ্চয়ই বসে থাকবেন না, কারণ তার ড্রিম জবটা অবশ্যই পর্তুগালের জন্য, এবং পর্তুগালের জবটা তিনি নিলে সেই জায়গায় রুবেন আমোরিমের রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। 2-4 মেলালে জোজে মরিনিওর বেনফিকার স্টিনটা হয়তো খুবই স্বল্প দৈর্ঘ্যের জন্য, কিন্তু সেই স্বল্প দৈর্ঘ্যে যে তিনি পূর্ণ দৈর্ঘ্য অ্যাবসলিউট সিনেমা উপহার দিয়েছেন, সেটা রাউন্ড অফ 2 দেখার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন। সেটাও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, যেই রিয়াল মাদ্রিদ ইজ ইনকনসিস্টেন্ট। আপনি এই রিয়াল মাদ্রিদকে নিয়ে কখনো ভালো ভাববেন তো সেই মুহূর্তে আপনাকে চপেটাঘাত করে তাদের ফর্ম আপনাকে দেখিয়ে দিবে। এই রায়ো ভায়াকানোর সঙ্গে ম্যাচে রিয়াল মাদ্রিদের যে অবস্থা দেখা গেল, সেই পেনাল্টিটা না পেলে সেখানে তাদেরকে আরো অনেক বেশি তুলোধুনো হতে হতো, কারণ তার আগের ম্যাচেই তারা বেনফিকার কাছে ওই 4-2 গোলে হেরে এসেছিল। সব মিলে আর বেলোয়াকে যে একটা হট মেস ম্যানেজ করতে হচ্ছে, এবং সেটাও এই রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশন খেলার জন্য, সেটার অনেকটা দায়ভার রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উপর যেমন বর্তায়, তেমনি বোর্ডের উপরও বর্তায়। সেটা শেষ পর্যন্ত রিয়াল সোসিয়েদাদের সঙ্গে 4-1 গোলের একটা ডমিনেটিং উইন দিয়ে কিছুটা প্রলেপ দেওয়া গেছে। তার মানে এই নয় যে এই রিয়াল মাদ্রিদের কোনো সমস্যা নাই। কিলিয়ান এমবাপে কিছুটা ইনজুর্ড ছিলেন, যদিও তিনি রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ শুরু করার জন্য হি ওয়াজ প্রিপেয়ার্ড, এবং কিলিয়ান এমবাপের উপরই হয়তো আর বেলোর আরেকবার ভরসা করতে হবে। রদ্রিগো নাই,
আসেনসিও নাই, আসেনসিও না থাকাটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় মাথা ব্যথা। তার কারণটা আপনি জানেন, বেনফিকার ওই অ্যাবসলিউট সিনেমার ম্যাচে তারা শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন। তারপরও এটা একটা জোজে মরিনিওর ম্যাচ, এটা একটা জোজে মরিনিওর সাবেক ক্লাবের সঙ্গে ম্যাচ, এবং এখানে জোজে মরিনিও এবং আরবেলোয়া দুই সাবেক গুরু এবং শিষ্যের ডায়নামিকটা নিয়ে আবারও কথা বলা দরকার। এই আরবেলোয়া সবসময় মরিনিওকে ডিফেন্ড করে গিয়েছিলেন যখন রিয়াল মাদ্রিদে মরিনিওর নামটা নিষিদ্ধ ছিল। যখন আরবেলোয়া রিটায়ার করলেন তখন জোজে মরিনিও আউট অফ এভরিওয়ান, জোজে মরিনিও আরবেলোয়াকে নিয়ে একটা চিঠি লিখেছিলেন 2016 সালে, যেটা হয়তো কেউ করতেনও না, কারণ আরবেলোয়া ওই স্টারের স্কোয়াডের মধ্যে তেমন কোনো বড় নামও আসলে ছিলেন না। এবং যখন আরবেলোয়া জোজে মরিনিওর কাছে স্কুলড হলেন, তারপরও কিন্তু তিনি আরবেলোয়া কোনো খারাপ কথা বলেননি, এবং জোজে মরিনিও যে সেলিব্রেশনটা করেছিলেন সেটার জন্য আরবেলোয়ার কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সব এখন ভুলে যান, কারণ এই দেলা লুজে মাদ্রিদকে আবার যেতে হচ্ছে, এবং ইতিহাস বলে দেলা লুজ কিংবা বেনফিকা কারো কাছেই রিয়াল মাদ্রিদের ইতিহাস কোনো একটা ভালো নয়। হারতে হচ্ছে একটা ফাইনাল ম্যাচও, সেটা অনেক আগের বছরের কথা। যখন আপনার সামনে নিদর্শন হিসেবে 3 সপ্তাহ আগের একটা ম্যাচ রয়েছে, এই ম্যাচের ভুডু না তাড়াতে পারলে রিয়াল মাদ্রিদের সিজনটাকে একটা ডিরেইলড অবস্থাতেই বলতে হবে। সাধারণত জোজে মরিনিও ফার্স্ট লেগটাকে কিছুটা একটু সেট ব্যাক করেন খেলেন, একটু রিস্ক কম নিয়ে খেলেন, কন্ট্রোলটা রেখে খেলেন। হয়তো এই ম্যাচে এই সুযোগটা হয়তো থাকবে না, কারণ বেনফিকারও দরকার একটা জয়। এই সিজনে তাদের দুটো লিগ কম্পিটিশন থেকে তারা বাদ পড়ে গেছে, তারা লিগেও অনেকটাই পিছিয়ে আছে। রিয়াল মাদ্রিদের দরকার একটা এমফ্যাটিক জয়, সেটা সান্তিয়াগো বের্নাবেও তো তারা নিশ্চিত করতে পারবে, কিন্তু তাদের ওই হারের ক্ষতটা এই ম্যাচেই হয়তো ঠিক করতে হবে। রিয়াল মাদ্রিদকে আরেকবার হারানোটা অবশ্যই খুবই খুবই ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে, বাট ইটস নট ইম্পসিবল when you have Jose Mourinho in the dugout, and Jose Mourinho এটাকে একটা ফাইনাল ম্যাচের মধ্যে ট্রিট করবেন, because final matches are not played, it is meant to be won. That is Jose Mourinho's mantra. Jose Mourinho, Real Madrid, Benfica, another absolute cinema might be in the waiting for you. যদি দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে তাদের সিজনের এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ম্যাচটা খেলে থাকে, তবে রায়ো ভায়েকানোর সঙ্গে তারা সিজনের সবচেয়ে জঘন্যতম ম্যাচটা খেলেছে। সেটা ইয়ান ওবলাক আপনাকে বারবার বলছেন যে আতলেতিকো মাদ্রিদ এই কয়েকদিন আগে 68 ঘন্টা আগেও কোপা দেল রের সেমিফাইনাল ফার্স্ট লিগে বার্সেলোনার সঙ্গে যে এমফ্যাটিক পারফরম্যান্সটা দিল, এই টিমটাকে আপনি একদমই চিনতে পারবেন না যদি রায়ো ভায়েকানোর ডার্বি ম্যাচটা আপনি দেখে থাকেন। সেখানে আতলেতিকো মাদ্রিদ ওয়াজ আউটপ্লেড, আউটক্লাসড। 69,000 দর্শকের সামনে যদি আপনি এরকম পারফরম্যান্স উপহার দিতে পারেন, তবে 5,500 দর্শকের রায়ো ভায়েকানোর স্টেডিয়ামে যদি আপনি এরকম পারফরম্যান্স উপহার দেন, তবে আপনার আসলে বিগ ম্যাচ খেলার মতো ক্যালিবার আসলে নাই। এটাই ইয়ান ওবলাক বলতে চাচ্ছেন, দলের দায়ভারটা দিচ্ছেন তাদের নিজেদের উপরে। কিন্তু উল্টো দিয়েগো সিমিওনে দ্বিমত পোষণ করেন, তিনি উল্টো বলছেন ইয়ান ওবলাকের কথার সঙ্গে তিনি একদমই একমত নন। দিয়েগো সিমিওনের ভাষ্য, তার দল যতটুকু করা সম্ভব ততটুকুই তারা করেছে, এবং তার খেলোয়াড়রা সবচেয়ে বেস্ট এফোর্ট দিয়ে এই রেজাল্টটা বের করতে পেরেছে। যদি এটা তাদের বেস্ট এফোর্ট হয়, তবে দিস ইজ আতলেতিকো মাদ্রিদ। তরমুজের এক সাইড ভালো তো তরমুজের আরেক সাইড খুবই খুবই খারাপ। গত সিজনেও তারা 16টা ম্যাচ টানা আনবিটেন ছিল, টানা 16টা ম্যাচ তারা জিতে এসছে। সেখানে টাইটেল রেস থেকে একদম শেষ দিকে এসে ছিট করে পড়তে হয়েছিল। কোপা দেল রে তো ফার্স্ট লেগে 4-4 গোল একটা দুর্দান্ত ম্যাচ তারা বার্সেলোনার সঙ্গে খেলেছিল, কিন্তু তারপর পরের ম্যাচটা হেরে তাদের লাস্ট সিজনে কোনো টাইটেল ওয়ার্ড তাদের ছিল না। দিয়েগো সিমিওনে বারবারই তাকে এই দুয়োধ্বনি বা এই সমালোচনা শুনে আসতে হচ্ছে। তিনি বিশ্বের ওয়ান অফ দ্য ওয়েল পেইড কোচেস, তারপরও সেই 2021 সালের পর এখনো পর্যন্ত আতলেতিকো মাদ্রিদকে কোনো ধরনের টাইটেল তিনি এনে দিতে পারেননি। সেই প্রশ্নটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে যদি ক্লাব ব্রুজের সঙ্গে কোনোভাবে তারা স্লিপ আপ করে, এবং সেই স্লিপ আপ করার ভালো রকম সম্ভাবনা রয়েছে। আপনি যদি আতলেতিকো মাদ্রিদের এই ফর্ম অফ ফিক্সার্স গুলো দেখেন, সেখানে দেখবেন আতলেতিকো তাদের ঘরের মাঠে মোটামুটি ভালো রেজাল্ট আনছিল আপ আনটিল বোদো গ্লিম তাদের ঘরের মাঠে এসে তাদেরকেই হারিয়ে দিল। কিংবা রায়ো ভায়েকানোর আগে তো বার্সেলোনার রেজাল্টটা আছেই, কিন্তু তারও আগে আপনি দেখবেন আতলেতিকো মাদ্রিদ এই ধরনের রেজাল্ট করে বসে আছে। তারা বেটিসকে হারিয়েছে, কিন্তু লিগে বেটিসের কাছেই আবার হেরে গেছে। হিস্টোরিক্যালি যখন আতলেতিকো অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন আতলেতিকো অলরেডি অন্তত 1-0 গোলের অ্যাগ্রিগেটে পিছিয়ে আছে, এবং ক্লাব ব্রুজের সঙ্গে অলরেডি আতলেতিকোর ম্যাচ হারার হিস্ট্রি রয়েছে। এবং ক্লাব ব্রুজ আতলেতিকোর সঙ্গে ঘরের মাঠে এখনো পর্যন্ত কোনো গোল কনসিড করে নাই, এবং তারা আনবিটেন রয়েছে আতলেতিকোর সঙ্গে। এই স্ট্যাটিস্টিক্স গুলো দিয়েগো সিমিওনে এবং তার যে প্লেয়ার রয়েছে জুলিয়ান আলভারেজ থেকে শুরু করে থিয়াগো আলমাদা এবং তাদের নতুন রিক্রুট আদেমোলা লুকমানের জন্য খুবই ভয়ঙ্কর একটা অশনি সংকেত। এবং এই স্টেজে রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন স্টেজে হয়তো আতলেতিকো মাদ্রিদে খেলার কথাই ছিল না যদি তারা বোদো গ্লিমটের কাছে না হেরে যেত। যদি ক্লাব ব্রুজের সঙ্গে তাদের ঘরের মাঠে গিয়ে একটু স্লিপ আপ হয়ে যায়, তবে আতলেতিকো মাদ্রিদ এবং দিয়েগো সিমিওনের জন্য হয়তো এই সিজনে একটা বিদায় বার্তা বলে দিতে হতে পারে।
ভালোবাসার দিবসে একটা দেয়ারবি দে ইতালিয়া দেখার সুযোগ আপনার হয়েছে, যে দেয়ারবি দে ইতালিয়াতে ফাইনালি প্রায় 2 বছর পর ইন্টারন্যাশনালে একটা ডার্বি জেতার সুখস্মৃতি পেয়েছে। তবে সেরিয়াতে এখন রেফারি রো নিয়ে যে ঝামেলাগুলো চলছে, সেই রেফারি রোর বিরাট একটা ঝামেলা দেখা গেল যখন পিয়েরে কালুলুকে রেড কার্ডটা দেখালেন রেফারি, এবং তারপর সেই ডাগ আউটে এই বাস্টাব, কোমোলি, কিয়েলিনি এবং স্পালেত্তি মিলে লাপেনিয়াকে যেভাবে ঘিরে রেখেছেন সেটা খুবই আগলি সিনসের জন্ম দিয়েছে। কিংবা যখন স্পালেত্তি ঠিক 1 সপ্তাহ আগে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা ইউভেন্টাসের পার্টে আসছি, সেটা সেরিয়ার জন্য মোটেও ভালো কোনো বিষয় নয়। তবে ভালো ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য, কারণ তারা লিগের কম্পিটিশন মোটামুটি বিট আপ করে সেরিয়ার শীর্ষে বসে আছে। অবশ্য একটু ভালো কোনো ব্যাপার নয় ইন্টারন্যাশনালের জন্য, কারণ টানা 3টা ম্যাচ হেরে যাওয়ার পর তাদেরকে ড্রপ ডাউন করতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ স্টেজে, যেখানে তাদের খেলতে হবে আর্কটিক সার্কেলে গিয়ে বোদো গ্লিম্পের সাথে, যেই বোদো গ্লিম্প হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল জার্নি ইন দিস ইয়ার্স চ্যাম্পিয়ন্স লিগ, যাদের হয়তো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন খেলার কথাই ছিল না যদি না তারা ম্যানচেস্টার সিটি এবং আতলেতিকো মাদ্রিদকে টানা 2 ম্যাচে হারিয়ে না দিত। আপনি একটু বোদো গ্লিম্পের হিস্ট্রিটা চিন্তা করেন, তারা 2017-18 সালে নরওয়েজিয়ান সেকেন্ড ডিভিশনে খেলতো। তাদের মোটামুটি একটা ইয়ো ক্লাবের মতো স্ট্যাটাস ছিল, যেরকম নরউইচ বা ওয়াটফোর্ডকে দেওয়া হয় ইংলিশ প্রিমিয়ার লিগে। সেখান থেকে তারা পরবর্তী 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত 5 বারের মতো 4 বারে লিগ টাইটেল জিতেছে। কনফারেন্স লিগে তারা জোসে মরিনিও রোমাকে হারিয়ে দিয়েছিল 6-1 গোলে, এবং সেই স্টেজে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল। পরবর্তীতে গত সিজনে এসে তারা ইউরোপা লিগের সেমিফাইনাল খেলেছে টটনহামের এগেইনস্টে, এবং তারা প্রথমবারের মতো নরওয়েজিয়ান রোজেনবর্গের পর প্রথম কোন নরওয়েজিয়ান ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের কোয়ালিফিকেশন স্টেজে এসে পৌঁছেছে, যাদের সঙ্গে দেখা হবে ইন্টারন্যাশনালে। আর্কটিক সার্কেলের যে ওয়েদার, সেটা ক্রিস্টিয়ান কিভুর দলের জন্য মোটেও ভালো কোনো অ্যাডভান্টেজ দেবে না। সেখানকার ঠান্ডায় কাবু হয়ে ম্যানচেস্টার সিটি কিরকম অবস্থা হয়ে গিয়েছিল সেটা বেশি দিন আগের ঘটনা নয়, এবং তাদের আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পারফরম্যান্স আপনাদেরকে মনে করিয়ে দিবে যে ক্রিস্টিয়ান হগ এবং ইয়ান্স পিটার হাগ যে দলে খেলেন, সেই দলের পারফরম্যান্স ওয়াইজ দে ক্যান ডেলিভার অ্যান আপসেট। এবং যদি আপসেট ম্যাটেরিয়াল আপনি চিন্তা করেন, সেটা ইন্টারন্যাশনালে পরে আসবে। এই বোদো গ্লিম্প এবং ইন্টারন্যাশনালের ম্যাচেই থাকার কথা। তবে ফ্রান্সেসকো পিও এসপোজিতো ক্রিস্টিয়ান কিভোর জন্য সম্ভবত একটা নতুন আর্সেনাল অফ অ্যাটাক তাকে অফার করছেন, যে এই পিও এসপোজিতোর প্রেজেন্সের কারণে আপনি লাউতারো মার্টিনেজের কিছুটা অফ ফর্ম হয়তো ধরতে পারছেন না, এন্ড হি হ্যাজ বিন দ্য ব্রেকআউট স্ট্রাইকার ইন দিস সিজন। বোদো গ্লিম্প ইন্টারন্যাশনালে এর আগেই বোদো গ্লিম্প মোটামুটি বড় দলগুলোকে হারিয়ে আপনাদেরকে চমকে দিয়েছে, এবং এই ম্যাচেই হয়তো চমকে যাওয়ার একটা এলিমেন্ট থাকতে পারে, যেটা ক্রিস্টিয়ান কিভোর জন্য হয়তো ভালো কোনো ব্যাপার নয়। দিস ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি আনপ্রেডিক্টেবল, এবং ইন্টারন্যাশনালে যে গোল কনসিড করছে বারবার টু ওপেন হয়ে, বাস্তনির পারফরম্যান্স বারবার সেটা বিতর্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হয়তো বোদো গ্লিম্পের জন্য ভালো একটা রে অফ হোপ দিতে পারে ইন্টারন্যাশনালের উইকনেসটাকে এক্সপ্লয়েট করার জন্য। ভেরি আনপ্রেডিক্টেবল ম্যাচ। আপনার প্রেডিকশনটা বরং জানিয়ে দেন কমেন্ট সেকশনে। আমার প্রেডিকশন চাইতে ইন্টারন্যাশনালের প্রিভিউ সময় যেটা বলছিলাম, যে সেরিয়াতে এখন রেফারি বিতর্ক একদম তুঙ্গে। কোন ডিসিশন ভিএআর এর চেঞ্জ হয়ে লাল কার্ড কিংবা পেনাল্টি হয়ে যায়, কোন টাচটাকে কন্ট্যাক্ট বলা হবে বা ফিজিক্যাল চ্যালেঞ্জ বলা হবে, সেটা নিয়েও চ্যালেঞ্জ করা হচ্ছে। যেখানে লুচিয়ানো স্পালেত্তি ওই কোপা ইতালিয়ার ম্যাচের পর জার্নালিস্টকে তিনি চুমু খেলেন, যদিও তিনি পারমিশন নিয়েছিলেন। চুমু খেয়ে তিনি বললেন, দিস ইজ কন্ট্যাক্ট, দিস ইজ নট ফিজিক্যাল অ্যাগ্রেশন অর এনিথিং। ফিলসফিক্যালি তিনি হয়তো বুঝাতে পারছেন, কিন্তু ফিলসফিক্যালি বুঝিয়ে তিনি তো ইন্টারন্যাশনালের সঙ্গে ম্যাচটা আর জিততে পারেননি। ইউভেন্টুস ইন্টারন্যাশনালের কাছে হেরে গেছে বটে, তারপরও ইউভেন্টুস ওয়ার দ্য সুপিরিয়র টিম, এবং ইউভেন্টাস যেভাবে লুচিয়ানো স্পালেত্তির আন্ডারে একদম নতুন একটা মোড়ক থেকে বের হয়ে খোলস ছেড়েছে, সেটা প্রমাণটা পাওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। তারা এখনো পর্যন্ত লুচিয়ানো স্পালেত্তির অধীনে 5টা ম্যাচ আনবিটেন, তার মধ্যে 3টা ক্লিন শিট তারা রেখেছে ইন আ রো। যদিও প্রথম 2টা ম্যাচের ঝামেলার কারণে তাদেরকে এখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশন খেলতে হচ্ছে, তারপরও লুচিয়ানো স্পালেত্তির অধীনে ইউভেন্টাস হ্যাজ বিন ডুইং গ্রেট ওয়ার্কস। কেনান ইলদিজ, মানুয়েল লোকাতেলি হ্যাভ বিন রিজুভেনেটেড আন্ডার হিম, এবং তাদেরকে এখন ফেস করতে যেতে হবে র্যামস পার্কে ইস্তানবুলে গ্যালাতাসারাইয়ের সঙ্গে। এবং এই গ্যালাতাসারাইয়ের সঙ্গে প্রথম ম্যাচ যেহেতু তাদেরকে খেলতে হচ্ছে ঘরের মাঠের বাইরে, সেখানে যে ধরনের হস্টাইল অ্যাটমসফিয়ার থাকবে সেটা আপনার ভালো মতোই জানা আছে, যেখানে লিভারপুলকে নাকানি চুবানি খেতে হয়েছিল। এবং ইউভেন্টাস গ্যালাতাসারাইয়ের ম্যাচের শেষবারের হিসেব কেতাবও কিন্তু ইউভেন্টাসের পক্ষে যায় না, স্পেশালি যখন তাদেরকে ইস্তানবুলে খেলতে হয়েছিল। ইউভেন্টাসের স্ট্রাকচার ইজ আ কি ফর দেয়ার ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তারপরও গ্যালাতাসারাইয়ের হোম ক্রাউডের যে অ্যাটমসফিয়ারটা থাকবে, সেটা গ্যালাতাসারাইয়ের জন্য বড় একটা অস্ত্র হয়ে দাঁড়াবে, যেটা চ্যাম্পিয়ন্স লিগের নাইটে আমরা বারবারই দেখেছি। এই ম্যাচটা হয়তো ড্র হলেও হতে পারে, তারপরও ইউভেন্টাস যদি স্লিপ আপ করে যায় গ্যালাতাসারাইয়ের পারফরম্যান্সের কারণে, সেখানে অবাক হওয়ার কিছুই থাকবে না। The reigning, defending
চ্যাম্পিয়ন্স অফ দ্য ইউরোপ আর নট আনডিসপিউটেড এনিমোর, কারণ পিএসজি যখন এই অল ফ্রেঞ্চ ডার্বিটা খেলতে আসছে আপনি তাদেরকে কোনোভাবে ফেভারিট বলবেন না। যদিও আপনি কম্পেয়ার করতে চান, আগের সিজনে তো পিএসজি আরো খারাপ ছিল, তারপরও আপনি ওই আগের সিজনে পিএসজির মোমেন্টামের সঙ্গে এই পিএসজির মোমেন্টাম মিলিয়ে কুল করতে পারবেন না। তার কারণ হচ্ছে কু দে ফ্রান্সে তাদেরই একদম 80 মিটার দূরের অপোনেন্ট প্যারিস এফসির কাছে হেরে তাদেরকে বাদ পড়তে হয়েছে, এবং এখনো পর্যন্ত এই লিগ আর শীর্ষস্থানটা তারা আবারও খুঁয়েছে লসের কাছে, সেটা তাদের নিজেদের দোষে, এবং সেটাও রেনের কাছে হেরে, যে রেন এখন ফর্ম থেকে একদমই আউট অফ ফর্ম। এবং সেই কারণেই উসমান দেমবেলে দ্য ব্যালন ড'র উইনার বলছেন তার দল খুবই সেলফিশলি খেলছে, এরকম সেলফিশলি খেললে তাদের জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে না। এখন এই অল ফ্রেঞ্চ ডার্বিতে তাদেরকে এএস মনাকোর সঙ্গে খেলতে হচ্ছে, এবং এএস মনাকো তাদের ঘরের মাঠে পিএসজি কে এরই মধ্যে হারিয়ে এসছে তাকুমি মিনামিনোর একটা গোলে। এবং সব মিলিয়ে এখন লুই এনরিকের সামনে অনেক কিছু সামলাতে হচ্ছে, কারণ তার ফ্রন্ট ফোর ইজ নট ফায়ারিং। কিভিচা কভারাৎসকেলিয়াকে একটা ইনজুরি কাটিয়ে আসতে হয়েছে, আশরাফ হাকিমি একটা বড় সময় ইনজুরি থেকে বাইরে ছিলেন, উসমান দেমবেলেও ইনজুরি কাটিয়ে তিনি রিইনভিগোরেট করার চেষ্টা করছেন। এবং পিএসজির আরেকটা বড় সমস্যার নাম সেট পিস, না তারা সেট পিস ডিফেন্ড করতে পারে, না তারা সেট পিস অ্যাটাক করতে পারে। সব মিলিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল ডিফেন্ডারদের জন্য মনাকো একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিবে, কারণ স্টেফান পোকোগনলি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের হোম গ্রাউন্ডে হোম গেমসে তিনি 4টা ম্যাচ আনবিটেন, তার মধ্যে 3টা ক্লিন শিট তার রয়েছে। আগেরবার যেমন স্টাদ ব্রেস্তোয়াকে খুব ইজিলি পিএসজি কাটিয়ে গিয়েছিল, এইবার মনাকোর সঙ্গে হয়তো এত সহজ হবে না পিএসজির ম্যাচটা। লুই এনরিকে থাকবেন কি থাকবেন না সেই ডিবেটটাও হয়তো পরবর্তীতে আরো অনেক বেশি চাঙ্গা হতে পারে যদি এই ম্যাচে পিএসজির পক্ষে কোনো রেজাল্ট না যায়। ম্যাচ আরো রয়েছে জার্মান দুই ক্লাব বায়ার লেভারকুজেন এবং বরুসিয়া ডর্টমুন্ডের, যেখানে তারা একটু ফিল করবে তারা কিছুটা ফরচুনেট অপোনেন্ট পেয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটা ঘরের মাঠে আতালান্তার সঙ্গে, যেখানে অবশ্যই বরুসিয়া ডর্টমুন্ড ফেভারিট, যেখানে সিরিউ গিরাসি মোটামুটি আউট অফ ফর্ম থেকে আবারও গোল করা শুরু করেছেন, শেষ 3 ম্যাচে 5টা গোল করেছেন। এবং বায়ার লেভারকুজেনের জন্য অলিম্পিয়াকোসের ঘরের মাঠে গিয়ে খেলাটা হয়তো একটু ইজিয়ার, যদিও এই অলিম্পিয়াকোসের কাছে তারা গ্রুপ স্টেজে 2-0 গোলে হেরে এসেছিল। তবে সবচেয়ে টাফ ফিক্সচার সম্ভবত নিউ কাসেলের জন্য। নিউ কাসেলে এখন এডি হাওয়ার অবস্থা মোটেও ভালো না, প্রিমিয়ার লিগে ম্যাচ হেরে গেছেন, যদিও অ্যাস্টন ভিলাকে হারানো গেছে এফএ কাপে, তারপরও তাদেরকে ট্রাভেল করতে হবে অনেক দূরে, সেই আজারবাইজানের বাকুতে গিয়ে খেলতে হবে কারাবাগের সঙ্গে। কারাবাগ এই সিজনের অ্যানাদার ওয়ান্ডার টিম, যারা যে কোনো সময় একটা আপসেট গড়ে দিতে পারে, তার জন্য এডি হাউকে অবশ্যই সাবধান থাকতে হবে এই ম্যাচের আগে। রাউন্ড অফ 16 এর পটেনশিয়াল ম্যাচ আপ অপোনেন্টস কিরকম হবে সেটাও একবার দেখে নেওয়া যাক। আমরা জানি একটা ব্লু পাথ রয়েছে, একটা সিলভার পাথ রয়েছে। ড্র এর মাধ্যমে একটা টিমকে রাখা হবে ব্লু পাথে, অন্য টিমটা চলে যাবে সিলভার পাথে, এবং সেটা নির্ভর করবে কোন দলগুলো জিতে আসছে এবং কোন সেট অফ প্লেয়ার্স গুলো, কোন সেট অফ দলগুলো বাকি সেট অফ দলের সঙ্গে খেলবে। সেখান থেকে আর্সেনাল এবং বায়ার্নের পটেনশিয়াল অপোনেন্ট হতে পারে ডর্টমুন্ড আটালান্টা ম্যাচের উইনার, কিংবা অলিম্পিয়াকোস লিভারকুজেন ম্যাচের উইনার। সেখানে লিভারপুল টটনহ্যামের অপোনেন্ট হতে পারে ইউভেন্টাস গ্যালাতাসারাইয়ের উইনার, কিংবা আতলেতিকো ক্লাব ব্রুজের উইনার। বার্সেলোনা চেলসির জন্য অপেক্ষা করছে হয় পিএসজি মনাকোর মধ্যে একটা, কিংবা কারাবাগ নিউ কাসেলের মধ্যে একটা। যদি পিএসজি বার্সেলোনা বা পিএসজি চেলসি ম্যাচ পড়ে তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। বাকি থাকলো স্পোর্টিং ম্যান সিটি। স্পোর্টিং ম্যান সিটির অপোনেন্ট হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা বেনফিকার উইনার। ম্যান সিটি রিয়াল মাদ্রিদ হয়তো আবারও হতে পারে যদি রিয়াল মাদ্রিদ বেনফিকাকে হারিয়ে উঠে যেতে পারে রাউন্ড অফ 16, এবং হয়তো ইন্টার বা বোদোর মধ্যে বাকি যে উইনার থাকবে তাদের সঙ্গে পড়বে স্পোর্টিং বা ম্যান সিটির অন্য ম্যাচটা। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশন প্লে অফ ম্যাচ শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি ইস্তানবুলের র‍্যামস পার্কে রাত 11:45 গ্যালাতাসারাই ইউভেন্টাসের ম্যাচ দিয়ে। রাতে ঘড়ির কাঁটা 2টো বাজলে দ্য এপিক ব্লকবাস্টার অফ দ্য নাইট স্টাডিও দে লা লুজে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজ অ্যাবসলিউট সিনেমা রিম্যাচ জোজে মরিনিও বেনফিকা ভার্সেস মৌরিনিস্তা আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। সিগন্যাল ইদুনা ওয়েস্টফালেন স্টাডিয়নে পালাদিনো আতালান্তা খেলতে যাবে নিকো কোভাচের বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। অল ফ্রেঞ্চ ডার্বি মোনাকো পিএসজি সাদে 2-2। পরদিন 18 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ সরাসরি আজারবাইজানের কারাবাগে, কারাবাগ ভার্সেস নিউকাসল তৌফিক বাহামভ রিপাবলিকা স্টাডিয়নে রাত 11:45। রাত 2টো বাজলে আর্কটিক সার্কেলের এএসপি মায়রা স্টেডিয়ামে বোদো গ্লিমতের আতিথেয়তা নিতে যাবে ক্রিস্টিয়ান কিভোর ইন্টারন্যাশনালে। একই সময় আরো 2টো ম্যাচ ইয়ান ব্রেইল স্টাডিয়নে ক্লাব ব্রুজ ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, আর গ্রিসের স্টাডিও জর্জো কারাইসকাকিতে অলিম্পিয়াকোস ভার্সেস বায়ার লেভারকুজেন। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর প্লে অফের ফার্স্ট লেগের ম্যাচগুলো নিয়ে আপনার কি প্রেডিকশন, কোনটার সঙ্গে একমত কোনটার সঙ্গে দ্বিমত পোষণ করছেন, সবকিছুই জানাতে পারেন কমেন্ট সেকশনে। চ্যাম্পিয়ন্স লিগের কন্টেন্ট এবং অন্যান্য ফুটবলের এক্সপ্লেইনার গুলো দেখতে ভিজিট করতে পারেন thedailystar.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে এর জন্য ফলো করে রাখতে হবে দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করতে হবে দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।